একটা নতুন সরকার যখন যাত্রা শুরু করে তখন তাদের সামনে থাকে নানা রকম চ্যালেঞ্জ। কিন্তু এবারের পরিস্থিতিটা একটু ভিন্ন, কারণ শুরুতেই এই নতুন সরকারকে আন্তর্জাতিক আর অভ্যন্তরীণ সব মিলিয়ে এক জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। চলুন এই পুরো ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক, তারা কিভাবে এই কঠিন সময়টা মোকাবেলা করছে। তো চলুন এক নজরে দেখে নিই আজ কি কি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। এই বিষয়গুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে নতুন প্রশাসনের ওপর ঠিক কতটা চাপ রয়েছে। শুরু করা যাক একদম সবথেকে জরুরি যে বাহ্যিক চাপটা সেটা দিয়ে। মধ্যপ্রাচ্যে বহুদূরে একটা যুদ্ধ চলছে, কিন্তু তার সরাসরি প্রভাব কিন্তু এসে পড়ছে বাংলাদেশের উপর। আর হঠাৎ করেই যেন পুরো বিশ্বের নজর চলে গেল একটা দিকে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরানের মধ্যে সংঘাত বাড়ছেই, যা শুধু ওই অঞ্চলেই নয় বরং বিশ্বজুড়ে একটা অস্থিরতা তৈরি করেছে। এর ফলটা কিন্তু বেশ ভয়াবহ। ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটা যুদ্ধজাহাজ ডুবে গেছে, আর তাতে অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন। আর এর আঁচটা যে সরাসরি বাংলাদেশে এসে লাগছে সেটার প্রমাণ পাওয়া যায় খোদ জ্বালানি মন্ত্রীর কথায়। তিনি কিন্তু একটা সতর্ক বার্তা দিয়েছেন যে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে চিন্তা করতে হবে, আর এর ফলে বিকল্প উৎস খোঁজার চাপও তৈরি হয়েছে। ঠিক এই রকম একটা সংকটময় পরিস্থিতির মাঝখানেই কিন্তু আরেকটা ঘটনা ঘটছে। একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর নতুন সরকারের জন্য একটা বড় পরীক্ষা সামনে নিয়ে এসেছে। কিভাবে তারা একটা সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করবে? ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? একদিকে আমেরিকা এমন একটা যুদ্ধে জড়িয়ে আছে যার আঁচ বাংলাদেশে এসে লাগছে, আর ঠিক সেই সময়েই তাদের এই শীর্ষ কর্মকর্তারা ঢাকায় বসে আলোচনা করছেন সহযোগিতা আর বাণিজ্য নিয়ে। এখানে কূটনৈতিক পরিস্থিতিটা কিন্তু বেশ জটিল। দেখুন, একদিকে বাংলাদেশ একটা বাণিজ্য চুক্তি মেনে চলার কথা বলছে, আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রের নীতির কারণে যে সংকট তৈরি হয়েছে সেটার সমাধানও তাদের কাছেই চাইছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থানটা ঠিক কী? পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সেটা খুব স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, দিন শেষে জাতীয় স্বার্থ আর দেশের সুরক্ষাই সবচেয়ে বড় কথা। তো একদিকে যখন বাইরের দুনিয়ায় এত চাপ, তখন দেশের ভেতরের সরকার কি করছে? চলুন সেই দিকে একটু নজর দেওয়া যাক, কারণ সরকার এখন দেশের ভেতরের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের দিকে মনোযোগ দিচ্ছে। এটা কিন্তু আসলেই একটা বড় প্রশ্ন। একটা সরকার কিভাবে একই সাথে একটা গ্লোবাল ক্রাইসিস সামলাবে, আবার দেশের ভেতরেও নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে? এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য একটা পরিষ্কার পরিকল্পনা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর পুলিশের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আর শুধু এটাই নয়, মনে হচ্ছে যেন একটা জবাবদিহিতার ঢেউ শুরু হয়েছে। বিভিন্ন মন্ত্রী হঠাৎ করে বিভিন্ন অফিসে ছুটিকা সফর করছেন, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে। হাইকোর্ট থেকেও আসছে কড়া নির্দেশনা। আর এই পুরো বিষয়টার মূল বার্তাটা কি? ভূমিমন্ত্রীর কথায় সেটা একদম পরিষ্কার। তিনি তার আকস্মিক পরিদর্শনের পর বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান হবে জিরো টলারেন্স। তো এই তাৎক্ষণিক সমস্যাগুলোর সমাধানের পাশাপাশি ভবিষ্যতের জন্য সরকার কি ভাবছে? দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিয়েও কিন্তু কিছু পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। যেমন ধরুন, পরিবেশ নিয়ে একটা বিশাল লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। 1 বছরের মধ্যে 5 কোটি গাছ লাগানোর টার্গেট নেওয়া হয়েছে। আর এর পেছনে একটা বড় উদ্দেশ্য হল কার্বন ট্রেডিংয়ের বাজারে প্রবেশ করা। শুধু পরিবেশই নয়, অর্থনৈতিক দিক থেকেও কিন্তু একটা বড় লক্ষ্যের কথা বলা হচ্ছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে 2035 সালের মধ্যে কর জিডিপি অনুপাত 15% নিয়ে যেতে হবে। দেখুন, কৃষি থেকে শুরু করে পরিবেশ নীতি, এই সব উদ্যোগই কিন্তু দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোকে আধুনিক করার আর একটা টেকসই ভবিষ্যৎ গড়ার দিকে ইঙ্গিত দিচ্ছে। তো পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝতে পারলাম? ব্যাপারটা হলো, দেশের নতুন সরকারকে একই সাথে অনেকগুলো ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ সামলাতে হচ্ছে। চ্যালেঞ্জের মাত্রাটা কতটা বড় সেটা এই সারাংশটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। বাইরে যুদ্ধ, ভেতরে অপরাধ দমন, আবার ভবিষ্যতের জন্য পরিকল্পনা। নতুন সরকার যেন একই সাথে অনেকগুলো ফ্রন্টে লড়ছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায়, একদিকে এতগুলো সংকট একসাথে সামলানো, আর অন্যদিকে দেশের জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলো পূরণ করা, এই দুটো কি একসাথে সম্ভব? এই কঠিন পথটা পাড়ি দিয়েই কিন্তু বর্তমানকে সামলে ভবিষ্যৎ গড়তে হবে।